ওকে, তাহলে আমরা লাস্ট আমাদের প্রজেক্টটা যেই পর্যায়ে রেখে গেছিলাম সেই পর্যায় থেকে হচ্ছে আবার শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্স আসে। আমি এখানে দেখাইছিলাম আপনাদের যে এখানে সার্ভার থেকে যে রেসপন্সটা আসে সেটা কিন্তু ব্যবহার উপযোগী না। সেটাকে জেসনে পার্স করার পর যেই রেজাল্টটা আসে, এই ক্ষেত্রে আমি ডাটা নামে একটা ভেরিয়েবলের ভিতরে সেট করছি, বা এটাকে আমি এটাও লিখতে পারি যে ডেটা সার্ভার ডেটা নামে আমিও দেখাইতে পারি যে ডেটা সার্ভার ডেটা নামে আমি একটা ভেরিয়েবল দিয়ে জিনিসটা সেভ করলাম। তো এখন যেটা হচ্ছে যে আমি যখন এখানে যাই কিছু একটা লিখি, হ্যাঁ ধরেন স্যামসাং লিখে সার্চ দিলাম, তখন আমার সার্ভার থেকে একটা রেসপন্স আসতেছে। এই রেসপন্সের মধ্যে অনেক কিছু আছে, দেখেন রেসপন্সের হেডার্স থাকে, রেসপন্সের একটা স্ট্যাটাস কোড থাকে, তারপর আরো বিভিন্ন ইয়া থাকে, ইউআরএল মানে কোন ইউআরএল এর থেকে রেসপন্সটা আসছে, রেসপন্স একটা অবজেক্ট আছে, সেটার ভিতরে আরো অনেক ধরনের প্রপার্টিজ আছে। এগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকারটা হচ্ছে এটাকে জেসনে কনভার্ট করার পর যেই অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা আমাদের দরকার। তো সেই অ্যান্সারটা হচ্ছে এইটা, দ্বিতীয় যেই প্রিন্টটা আসছে, তাহলে আমরা এটা একটু বন্ধ করে দিই। এইটা আমাদের দরকার বেশি। এখানে দুইটা প্রপার্টি দেখতেছি, একটা স্ট্যাটাস, একটা হচ্ছে ডেটা। তাহলে আমরা যদি এখন সার্ভার ডেটা ডট ডেটা এইটা একটু কনসোল লগে আনি, তখন আবার যে কোনো কিছু একটা লিখে সার্চ দিই, স্যামসাং বা এগুলো লিখে সার্চ দিই, তখন আমরা অ্যাকচুয়াল ডেটাটা পাচ্ছি। তাহলে সার্ভার ডেটা, তার ভিতরে ডেটা নামে একটা প্রপার্টি আছে, সেটা অ্যাক্সেস করার জন্য আমি আপনাকে আগেও দেখাইছিলাম কিভাবে অবজেক্ট অ্যাক্সেস করতে হয়, ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়। সো ডট দিয়ে আপনারা সার্ভার ডেটার ভিতরে যে ডেটা প্রপার্টিটা আছে সেইটা কনসোল লগ করতে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডেটাগুলো আছে সেটা আমাদের কার্ডের মধ্যে শো করা, ঠিক আছে? এটার জন্য আমরা যেই সিস্টেমটা অ্যাপ্লাই করব, এটার নামই হচ্ছে ডম ম্যানিপুলেশন। মূলত এই ডম ম্যানিপুলেশনের উপরে একটা ক্লাস আমি নিতে চাইছিলাম, তো এটার ভিতরেই হয়ে যাবে। এই প্রজেক্টে কাজ করতে করতেই ওই ক্লাসেরও সংশ্লিষ্ট বিষয়গুলো চলে আসবে। আমরা প্রথমে একটা কাজ করি, আগেও বলছিলাম যে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি, তার মানে হচ্ছে একটা ফাংশন কেবল একটা কাজই করে। যেমন এই ফাংশনটার কাজ হচ্ছে ডাটা লোড করে নিয়ে আসা, এই ফাংশনটার কাজ হচ্ছে সার্চের টেক্সটটা হ্যান্ডেল করা। তাইলে ডাটা দেখানোর কাজটাও আরেকটা ডিফারেন্ট ফাংশন আমরা করব। চলেন আমরা একটা ডিফারেন্ট ফাংশন লিখি, কনস্ট ডিসপ্লে ফোন। আমি এখন থেকে অ্যারো ফাংশনটা দেখাচ্ছি বেশি, কারণ অ্যারো ফাংশনটা নতুন জিনিস, এটা যত বেশি দেখতে থাকবেন তত বেশি প্র্যাকটিস হতে থাকবে। তো ডিসপ্লে ফোন, এবং আপাতত সে কিছুই করে না, ধরেন এই লোড ফোন যেটা আছে সে সার্ভারের ডাটাটা লোড করার পর ডিসপ্লে ফোনের কাছে এই সার্ভার ডাটাটা পাঠায় দেয়, সার্ভার ডাটা এটা সে পাঠায়। আর আমি এইখানে এটা ডাটা নামে রিসিভ করলাম, এখানে প্যারামিটার হিসেবে ডাটা নামে রিসিভ করলাম, এবং এখানে সিম্পলি লিখলাম যে ইনসাইড ডিসপ্লে ফোন ফাংশন। এরকম একটা একটা কনসোল লগ দিয়ে আমি দেখলাম যে আসলে আসে কিনা, আসলে আমার কাছে ডাটাটা আসছে কিনা এটা একটু চেক করি। চলেন চেক করি, কিছু একটা লিখি, স্যামসাং, সার্চ দেই, দেখেন ইনসাইড ডিসপ্লে ফোন ফাংশনের ভিতরে আমি ডাটার অবজেক্টটা পাচ্ছি। আরো একটা কাজ ইজি করা যায়, সেটা হচ্ছে আমরা এই ডাটাটার শুধু ডাটা না, এটার ভিতরে যে ডাটা প্রপার্টিটা আছে সেটাই পাঠাই দিই, তাহলে আমি অনলি অ্যারে অফ অবজেক্টসটা পাবো। সো স্যামসাং লিখে সার্চ দিলাম, দেখেন আমার কাছে শুধুমাত্র একটা অ্যারে অফ অবজেক্টস চলে আসছে। এখানে ছোট্ট করে দেখেন যে একটা প্রথমে একটা অ্যারে চিহ্ন দেওয়া, এবং তারপরে অনেকগুলা স্যামসাং ফোনের ডাটা পরপর পরপর অবজেক্ট হিসাবে আসছে, ঠিক আছে? আর এটা এক্সপ্যান্ড করলে আমরা একটু দেখতে পাচ্ছি যে কি কি আসে, যেমন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এভাবে ৭৯টার মতো অবজেক্ট আসছে। ভালো। এখন আমরা চাচ্ছি হচ্ছে যে আমি যেটা সার্চ দিব সেটা এই এখানে কার্ড হিসেবে চলে আসবে। তো আরেকটা জিনিস আমি একটু আহ, ঠিক করে নেই, সেটা হলো গিয়ে যে আমরা যেটা সার্চ দিচ্ছি সেটা কিন্তু আসতেছে না, বরং ইউআরএলটা একটু খেয়াল করলে দেখবেন যে সার্চের মধ্যে বারবারই স্যামসাং কথাটা আসতেছে। তার মানে আমি যদি এখানে আইফোন লিখেও সার্চ দেই, দেখবেন স্যামসাং এর রেজাল্টেই আসবে। কনসোল দেই, দেখেন ৭৯টা রেজাল্ট। তো আমি যদি এটা কথার কথা অপো বা আইফোন লিখেও সার্চ দেই,
আইফোন সার্চে টিপ দেই, ওই মানে স্যামসাং এর রেজাল্টটাই আসতেছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এপিআই তে যখন আমি হিট করতেছি, আমি স্যামসাংটাই বারবার ব্যবহার করতেছি। তো আমার দরকার কি? আমি যেটা সার্চ দিব সেইটা না আসা দরকার। এটার জন্য আমি এইরকম স্ট্রিং এর মধ্যে আমি এটা কাজটা করতে পারবো না। স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবল ব্যবহার করা যায় না। এটার জন্য যেটা ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। দিস ওয়ান, জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট স্ট্রিং। তো এটা নোটে থাকবে। টেমপ্লেট স্ক্রিন লিখতে হয় হচ্ছে ব্যাকটিক ব্যবহার করে। টেমপ্লেট স্ক্রিন লিখতে হয় ব্যাকটিক ইউজ করে। আর ব্যাকটিকটা আছে হচ্ছে আপনাদের ওই যে নাম্বার নাম্বার কি যেই রোটা আছে সেই রো এর একদম বাম পাশে এসকেপ বাটনের নিচে যে টিল্ডা সাইনটা আছে সেই টিল্ডা সাইনের এখানে ব্যাকটিকটা আছে। সো বেসিক্যালি ব্যাকটিক দিয়ে কিভাবে লিখতে হয় আমি আপনাদের দেখাই। আমি এটা একটু কাট করে নিয়ে যাই। তো নর্মালি আমরা যেটা শিখছি সেটা হচ্ছে স্ট্রিং লেখার সিস্টেম হচ্ছে যে এরকম ডাবল কোটেশন মার্ক এবং তার মধ্যে আমরা কিছু লেখা লিখি, এটা স্ট্রিং হিসেবে থাকে। ব্যাকটিকটাও অ্যাকচুয়ালি স্ট্রিং এর মতোই কাজ করে, এটা হচ্ছে ব্যাকটিক সাইন। এটার মধ্যে যে কোনো স্ট্রিং এ রাখা যায়। ব্যাকটিকের যেটা সুবিধা বা টেমপ্লেট লিটারেলের যেটা সুবিধা, এইখানে আমি ভ্যারিয়েবল বসাতে পারবো, যেটা স্ট্রিং এর মধ্যে কিন্তু ভ্যারিয়েবল বসানো সম্ভব ছিল না। ঠিক আছে, ধরেন একটু আগে যেরকম পর্যায়ে ছিল এখানে, তো এখানে আমি যদি সার্চ টেক্সটে এখানে আপনার পেস্ট করে দিতাম, দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেল, এটা কিন্তু ভ্যারিয়েবল হিসেবে থাকলো না। কিন্তু আমি যদি ব্যাকটিকটা ব্যবহার করি, সরি, আমি এখন যদি এটা আবার একটু কাট করে নিয়ে যাই, আমি যদি এখন ব্যাকটিকটা ইউজ করি এবং সেখানে যদি এই সেম যে আমাদের সার্ভারের যেই অ্যাড্রেসের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা পেস্ট করি এবং এই জায়গায় আমি লিখবো হচ্ছে প্রথমে একটা ডলার চিহ্ন দিব, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব আর ক্লোজ করব। এই জায়গায় যে কোনো ভ্যারিয়েবল বসানো সম্ভব। তো খেয়াল করলে দেখবেন যে লোড ফোনটার মধ্যে আমাদের সার্চের ইনপুট ভ্যালুটা প্যারামিটার হিসাবে আসছিল, যেটা আমরা সার্চ টেক্সট হিসাবে রিসিভ করছি। এই সার্চ টেক্সট আমরা এখানে বসাই। তাহলে কি হলো, আমি এখানে যেই আম, আমার যে সার্চের ইয়াটা কোথায়, সার্চের সেকশনটায় এই ইনপুট বক্সে আমি যেটা লিখবো সেটা বাটনে অন ক্লিক করলে হ্যান্ডেল সার্চ ফাংশনটা রান হবে। হ্যান্ডেল সার্চ ফাংশনটা আমার ওই ইনপুট ফিল্ড থেকে বের করবে যে আমি কি সার্চ দিছিলাম, কি লিখে সার্চ দিছিলাম, সেটা সে লোড ফোন ফাংশনের কাছে পাঠাবে। লোড ফোন ফাংশনের কাছে সে সার্চ টেক্সট হিসাবে এই মানে ধরেন আমি স্যামসাং লিখলে স্যামসাং বা আইফোন লিখলে আইফোন, এটা এখানে এসে পড়বে এবং সেইটা আমি বেসিক্যালি আমার এই ইউআরএল এর স্ট্রিংটার মধ্যে বসাই দেব। তো একটু আগে যেটা হচ্ছিল ইউআরএল স্ট্রিংটা একটা স্ট্যাটিক হয়ে গেছিল, কিন্তু এখন ইউআরএল স্ট্রিংটা ভেরিয়েবল। আমি যদি অপো লিখি তাহলে এখানে সার্চ ইকুয়াল টু অপো, আমি যদি আইফোন লিখি তাহলে এখানে সার্চ ইকুয়াল টু আইফোন, যদি স্যামসাং লিখি তাহলে সার্চ ইকুয়াল টু স্যামসাং। তো এখন আমরা একটু টেস্ট করে দেখে আসি যে কি অবস্থা হয়। ধরেন এখন একটু আগে কিন্তু মানে আইফোন লিখলেও আইফোনের রেজাল্ট আসতেছিল না, স্যামসাং এর রেজাল্টে আসতেছিল, কিন্তু এখন দেখবেন আইফোনের মাত্র 15টা আইফোন, একটু আগে কিন্তু 79টা রেজাল্ট দেখাচ্ছিল। আবার যদি অপো লিখে সার্চ দিই অপো, তখন দেখবেন যে 40টা অপো ফোন বা এরকম আরো হয়তো ফোন আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম যে টেমপ্লেট স্ট্রিং, ঠিক আছে, টেমপ্লেট স্ট্রিং এর নোটটাও আমি রেখে দিব, আপনারা দেখে নেবেন, অথবা জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট লিটারেল বা টেমপ্লেট স্ট্রিং দেখে W3 স্কুলস একটা সার্চ দিবেন। এরপরে আসতেছে হচ্ছে উম, এই যে মেনলি হচ্ছে এটাই যে এক্সপ্রেশন এক্সপ্রেশন যে সাবস্টিটিউশনটা আছে, এইটাই আমি মূলত আপনাদের দেখাইছি, যে ডলার চিহ্ন দিয়ে ডাবল ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজের ভিতরে যে কোনো জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন বা যে কোনো জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ফাংশনের নাম এগুলো এখানে লেখা যায়। সো ওই স্ট্রিং এর ভিতরে ওইটার রেজাল্টের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, দেন আমরা ডিসপ্লে ফোনের কাজ করতেছি। সো ডিসপ্লে ফোনের মধ্যে আমাদের ডাটা চলে আসতেছে। সো আমি একটু খেয়াল করে দেখি যে আমার যদি এখানে আমি ধরেন স্যামসাং লিখে সার্চ দিই বা আইফোন লিখে সার্চ দিই, আইফোন, দেন সার্চ বাটনে চাপ দিই, দেখবেন যে আইফোনের রেজাল্ট আসতেছে।
15টা রেজাল্ট, একটু আগে অপর রেজাল্ট দেখাচ্ছিল 40টা রেজাল্ট। এইবার হচ্ছে আমাদের কাজ হলো যে আমরা একটা একটা করে খাতাগুলো একটু দেখাচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা, তো আমরা তাহলে যে জিনিসটা অ্যাপ্লাই করবো সেটার নাম হচ্ছে ডম ম্যানিপুলেশন। আমার কাছে ডাটা আসতেছে, সো এই কনসোল লকটার আপাতত আর দরকার নেই। ডম ম্যানিপুলেশন করার জন্য আমাদেরকে একটু আগে মেন্টালি থিঙ্ক করতে হবে যে আমি আসলে কি করতে চাই। ঠিক আছে, আগে চিন্তা করতে হবে যে আমার ইন্টেনশনটা কি, তারপরে সেটাকে আমার কোডে ট্রান্সলেট করতে হবে। অনেক ক্ষেত্রে আপনি যদি ইন্টেনশনটা বুঝায় বলতে পারেন এবং তারপরে জাস্ট নেটে সার্চ দেন যে এটা জাভাস্ক্রিপ্ট আমি কিভাবে করবো, অ্যান্সার কিন্তু চলে আসে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে এখানে একটা কার্ট কন্টেইনার আছে। আমাদের এইচটিএমএল পেজে যাই এবং সার্চ সেকশনে আপাতত কাজ নাই, কার্ড সেকশনে কাজ। দেখেন এখানে একটা কার্ডের সেকশন আছে। এই সেকশনটার মধ্যে অনেকগুলা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম করে করে অনেকগুলা কার্ড আছে। হ্যাঁ, 6টা কার্ড আছে। তো আমি চাচ্ছি যে এই কার্ড সেকশনের মধ্যে আমার যেই ধরেন এখানে অপো বা আইফোন লিখলে যে 15টা রেজাল্ট আসে, এই 15টা রেজাল্ট এটার মধ্যে ঢুকে যায়। এই সেকশনটার মধ্যে ঢুকে যাক এবং এগুলার এক একটা দেখতেই যে এরকম কার্ডের মতো হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্টেনশন, এটা হচ্ছে আমার টার্গেট। তো সেটার জন্য প্রথমে আমি এই সেকশনটাকে ডম ম্যানিপুলেশনের মাধ্যমে ক্যাচ করি। তো এই সেকশনটার আইডি দেখেন কার্ড সেকশন। তো এই কার্ড সেকশন আমি একটু নিয়ে গেলাম, কপি করে নিয়ে গেলাম। তো আমি লিখলাম যে ধরেন কার্ডের কন্টেইনার, একটা ভেরিয়েবলের নাম দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কার্ড সেকশন। সো এখন কি হবে যে আমার কাছে এই কার্ডের সেকশনটা আমার কাছে আপাতত চলে আসে। ঠিক আছে, এই কার্ডের সেকশনটা আমার কাছে আপাতত চলে আসে। দেন আমি চাইতেছি হচ্ছে যে আমি এখন যেই আমার কাছে 40টা বা 15টা বা 20টা যাই আসুক না কেন, যেমন স্যামসাং এর ক্ষেত্রে 79টা রেজাল্ট আসছে। এই 79টা রেজাল্ট আমি একটা 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 করে কি করব, কার্ডের মতো করে শো করব। ঠিক আছে, একটা 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 করে কার্ডের মতো করে শো করব। তো আমরা আবারও একটু দেখে আসি যে যে আমাদের ডাটাগুলো কিভাবে আসতেছে। সো স্যামসাং লিখে যদি আমি সার্চ দেই, আপাতত তো আমাদের কনসোলে যেতে হবে, ইন্সপেক্টর যাই, কনসোলে যাই। হুম, ধরেন এটা লিখে যদি আমি সার্চ, ও আচ্ছা ওটা তো চলে গেছে, এটা তো চলে গেছে। তাহলে আমরা আপাতত একটু সিএলজি এ ডাটাটা একটু রাখি, নাহলে দেখা যাচ্ছে না ডাটাটা। ধরেন আইফোন লিখে সার্চ দিলাম, আইফোন। তখন এই যে অবজেক্টটা আসছে, এটা কিন্তু একটা অ্যারে অফ অবজেক্টস হিসাবে আসছে। অর্থাৎ একটা অ্যারে, তার মধ্যে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তিনটা অবজেক্ট, চারটা অবজেক্ট, এইভাবে 15টা অবজেক্ট এসছে। আমি চাচ্ছি হচ্ছে প্রতিটা অবজেক্টের জন্য এরকম একটা করে কার্ড তৈরি। যেমন এগুলা কি, এগুলো তো হচ্ছে ডামি কার্ড। ঠিক আছে, এটা আমরা শো করে দেখানোর জন্য একটা কার্ড আমি দেখাইছি। বাট এখানে একটা রিয়েল সার্ভার থেকে ডাটা এসে এই এই নামটা চেঞ্জ হবে, ছবিটা চেঞ্জ হবে, হ্যাঁ, অথবা একটা প্রাইসিং হয়তো বসতে পারে। এই জিনিসগুলো আমি চাইতেছি করার জন্য। তো সেইটা করার সিস্টেমটা এখন কিরকম আমরা একটু আগে ফলো করি, তারপর আস্তে আস্তে আমরা দেখি। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাটা, এটা হচ্ছে একটা অ্যারে, এটার মধ্যে ফর ইচ নামে একটা ফাংশন চালাবো। ফর ইচ, ঠিক আছে এখানে। আচ্ছা যাই হোক, ওদের টেমপ্লেটটা ইউজ করেন, টেমপ্লেটটা একটু সমস্যা হয় অনেক সময়। ফর ইচ লিখে যদি সার্চ দেই, তখন অ্যারের নাম দিতে বলে। অ্যারের নাম হচ্ছে ডাটা, আর এক একটার জন্য এলিমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে ফর ইচ আবার কি জিনিস। ফর ইচটা লিখে একটু সার্চ দিলে বুঝতে পারবেন যে ফর ইচ ইন জাভাস্ক্রিপ্ট ইন জেএস, এটা কি জিনিস তাহলে বুঝতে পারবেন। উম এখানে অত একটা ভালো নাই। হ্যাঁ, এই উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। ধরেন এখানে একটা অ্যারে আছে, অ্যারেটার মধ্যে 4টা নাম্বার আছে, 65, 44, 12 এবং 4। তো আমি চাচ্ছি হচ্ছে যে এই যেই অ্যারেটা আছে সেই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টে যে নাম্বার আছে সেটা 10 দিয়ে গুণ হোক। ঠিক আছে, একদম সিম্পল।
যে অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টে যে নাম্বারটা আছে সেটা 10 দিয়ে গুণ হোক। তো এই জন্য আমরা ফর ইচটা ব্যবহার করি। ফর ইচের ভিতরে, ঠিক আছে, আমরা একটা করে এলিমেন্ট পাই। এখানে যেই জিনিসটা লেখা আছে দেখেন, প্রথমে হচ্ছে অ্যারের নাম দিতে হয়, তারপর ডট দিয়ে ফর ইচ ব্যবহার করতে হয়, তারপরে একটা ওপেনিং ব্র্যাকেট, একটা ক্লোজিং ব্র্যাকেট। আমি এটা আরেকবার লিখে দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ডাটা ডট ফর ইচ, ঠিক আছে, ওপেনিং আর ক্লোজ। এই ফর ইচ এর মধ্যে ধরেন আমার আমার এখানে 40টা ফোন আসবে, রাইট? তাহলে আমি এক একটা ফোনকে আমি কি বললাম, ধরেন আমি ফোন নাম দিলাম, বা এক একটা ফোনের নাম আমি দিলাম হচ্ছে সিঙ্গেল ফোন, ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল ফোন, এক একটা ফোন, ঠিক আছে। এই তারপরে একটা অ্যারো চিহ্ন দিব, এবং দেন হচ্ছে আমরা এই অ্যারো চিহ্নটা দেওয়ার পরে যে কোনো একটা ফাংশন দিতে পারি। এটার মিনিংটা আসলে কি, আপনি একটু যদি খেয়াল করে দেখেন, আমরা একটু আগে অ্যারো ফাংশন পড়ছিলাম না? অ্যারো ফাংশন কিভাবে লেখে, ধরেন, সরি, এটা তো হচ্ছে আমাদের নোট, এক্সক্যালিব্রটায় যাই, এবং দেখেন যে অ্যারো ফাংশনটা কিভাবে লেখে। অ্যারো ফাংশনের মধ্যে একটা নাম থাকে, তারপর একটা ইকুয়াল চিহ্ন থাকে, ফাংশনের নাম, তারপর প্যারামিটার লিস্ট থাকে, একটা অ্যারো সাইন থাকে, এবং একটা ফাংশন বডি থাকে। এখানে অ্যারো সাইনটা দিয়ে রাখি, দেখ, অ্যারো সাইন, এটা সবই আমি নোটের মধ্যে দিয়ে রাখবো, সমস্যা নাই। তো এইভাবে যেমন একটা ফাংশন লেখা যায়, মাঝে মধ্যে এই যে নেমটা আছে, এই নেমটা কিন্তু অনেক ক্ষেত্রে অপশনাল। এই নেমটা না দিলেও এই ফাংশনটা, সো আমরা লিখে দিই অপশনাল। এই ক্ষেত্রে ফাংশনের নেমটা কিন্তু কি অপশনাল, না দিলেও সমস্যা নাই। তার মানে হচ্ছে এতটুকু পার্ট আমি যদি না দিই, হুম, এতটুকু পার্ট আমি যদি না দেই, তাইলেও কোনো সমস্যা নেই। ধরেন আমি এটা একটু মুছে দিলাম বা এরকম একটা, অর্থাৎ আমাদের অ্যারো ফাংশনটা এইভাবেও লেখা যায়। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে প্যারামিটারের লিস্ট, একটা অ্যারো সাইন, তারপর ফাংশন বডি ওপেন, ফাংশন বডি ক্লোজ। চাইলে এভাবেও লেখা যায়, বুঝতে পারছেন? তো আমাদের ফর ইচ এর মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, যে এখানে একটা প্যারামিটার লিস্ট, আসলে এখানে মূলত এটা এটা কিন্তু একটা প্যারামিটার লিস্ট। তো অ্যারো ফাংশনের নিয়ম হচ্ছে যদি কোনো সিঙ্গেল প্যারামিটার থাকে তাহলে সেই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও চলে। তো আমরা না দিলেই চলবে, সমস্যা নেই, বাট দিলেও কোনো সমস্যা নেই। আমি যদি সিঙ্গেল ফোন, এটার প্যারামিটার লিস্টটা যদি ওপেনিং ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দেইও, তাতেও সমস্যা নাই। সাধারণত একটা সিঙ্গেল যদি প্যারামিটার থাকে সেই ক্ষেত্রে দেয় না, যদি একাধিক থাকে তখন আমার মাস্ট দিতেই হবে। যেমন সিঙ্গেল ফোনের সাথে যদি আরেকটা সেকেন্ড প্যারামিটার থাকতো, সেকেন্ড কোনো প্যারামিটার টু দিয়ে বলেন, সেকেন্ড প্যারামিটার থাকতো, হ্যাঁ, এবং তখন যদি আমি এটা লেখার চেষ্টা করতাম, এটা নিতই না, কারণ তখন সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সো বেসিক্যালি যেটা হয় যে, আহ, কোথায় ছিলাম, ইয়েস, তো বেসিক্যালি যেটা হয় যে আমার কাছে ডাটা আসছে, ডাটাটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। সেই অ্যারের মধ্যে আমি ফর ইচ ফাংশনটা চালাইলে, বা ফর ইচ যে মেথডটা আছে সেই ফর ইচ মেথডটা যদি আমি চালাই, তাহলে ওই 40টা ফোনের প্রতিটা ফোনের মধ্যে, মানে প্রত্যেকটা ফোনের মধ্যে এই ফাংশনটা অ্যাপ্লাই হয়। প্রত্যেকটা ফোনের মধ্যে এই ফাংশনটা অ্যাপ্লাই হয়। তাহলে এখন এই ফাংশনের মধ্যে আমি যদি লিখি কথার কথা, যেমন এখানে যেটা করা হয়েছিল, উদাহরণের মধ্যে যাই, যে এখানে 65, 44, 12 এবং 4, এদের প্রত্যেককে 10 দিয়ে গুণ করা হয়েছে। তো 65 কেও 10 দিয়ে গুণ করা হয়েছে 650, 44 কে 10 দিয়ে গুণ করা হয়েছে 440, 12 কে 10 দিয়ে গুণ করা হয়েছে 120, 4 কে 10 দিয়ে গুণ করা হয়েছে 40। তার মানে একটা সিঙ্গেল, মানে বিষয়টা অনেকটা এরকম যে আপনি একটা লুপ চালাচ্ছেন এবং লুপের প্রত্যেকটা এলিমেন্টকে একই একটা কাজ করতে বলতেছে। এই জিনিসটা জাভাস্ক্রিপ্টে ফর ইচ এবং ম্যাপ, এরকম দুটা মেথড আছে। এখানে ফর ইচও আছে, আবার ম্যাপ নামেও একটা মেথড আছে।
এই দুইটাই ব্যবহার করা যায়, একই কাজ, সামান্য একটু ডিফারেন্স আছে, বাট আমাদের জন্য আপাতত ফর ইচ এনাফ। তো ফর ইচ এর মধ্যে তাহলে কি হচ্ছে, প্রতিটা ফোনের জন্য, যেগুলার প্রত্যেকটা ফোনের নাম আমরা দিচ্ছি সিঙ্গেল ফোন, এখানে যে কোনো ভ্যারিয়েবল দেওয়া যায়, যেমন শুধু ফোন এটাও বলা যায়, কোনো সমস্যা নেই। যে প্রত্যেকটা ফোন, এক একটা ফোন, এই প্রতিটা ফোনের জন্য আমাদের কি হবে, সামথিং কিছু একটা হবে। এখানে আমি যা ডিক্লেয়ার করব সেটা প্রত্যেকটা ফোনের জন্য অ্যাপ্লাই হবে। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট হিয়ার, যে ফর ইচ এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে আসবে, এবং তার মধ্যে আমি যে ফাংশনটা লিখবো, নিচে ফাংশনের বডিতে যা লিখবো সেই বডিটাই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, সেটা একটা গেল। সেকেন্ড হচ্ছে, তাহলে আমরা আম, যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এখন কনসোল লক করি, এবং একটা একটা করে ফোনের মনে হয় ফোন, প্রত্যেকটা ফোনের মনে হয় ফোনের নেম আছে। যদি একটু চাই, চলে যায়, স্যামসাং বা কিছু লিখে যদি সার্চ দিই, ধরেন প্রত্যেকটা ফোনে ফোন আন্ডারস্কোর নেম নামে একটা প্রপার্টি আছে, রাইট? আমরা প্রত্যেকটার ফোন আন্ডারস্কোর নেম প্রিন্ট করতে চাই। তাহলে জিনিসটা কি হলো, যে আমার কাছে একটা করে ফোন আসতেছে, 40টা ফোন। প্রথমত এই ডিসপ্লে ফোন এই ফাংশনটার মধ্যে ডাটা হিসাবে 40টা ফোন আসছে। তার মধ্যে প্রথম ফোনটা আসলো, সেটার ফোন নেমটা প্রিন্ট করো। দ্বিতীয় ফোনটা আসলো, তারপরে ফোন নেমটা প্রিন্ট করো। তৃতীয় ফোনটা আসলো, তারপরে ফোন নেমটা প্রিন্ট করো। ঠিক আছে, এই যে ফাংশনটা আছে, এটার এই প্যারামিটার লিস্টের মধ্যে বারবার একটা করে নতুন এলিমেন্ট আসবে, আর প্রত্যেকটার জন্য এই ভিতরের কাজটা অ্যাপ্লাই হবে। এই ভিতরের কাজটা আমি আপাতত প্রিন্ট করতেছি, সামনে আমরা কি করবো এটা দেখতেই পারবেন। এখন আমরা যদি একটু যাই, ধরেন কথা কথা আইফোন লিখে সার্চ দিই, তখন দেখবেন কি আসে। দেখেন প্রত্যেকটা ফোনের নেম গুলা আলাদা 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 করে প্রিন্ট হচ্ছে। ফার্স্টে 15টা ফোনের ডাটা আসছে, ডাটার থেকে শুধু ফোন নেম এই প্রপার্টিটাই আমি প্রিন্ট করতে দিছি। So, এই ফোন নেম প্রপার্টিটা প্রিন্ট হলো, এই ফোন নেম প্রপার্টিটা প্রিন্ট হলো, এই ফোন নেম প্রপার্টিটা প্রিন্ট হলো, এরকম সিরিয়াল ওয়াইজ। এই যে এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট। এই প্রথম অবজেক্টটা চলে গেছিল হচ্ছে এই ফোনের ভিতর, ওই অবজেক্টটার ফোন নেম প্রপার্টিটা প্রিন্ট করে দিই। আচ্ছা ভালো, তারপরে দ্বিতীয় দ্বিতীয় অবজেক্ট, তারপরে তৃতীয় অবজেক্ট, তারপরে চতুর্থ অবজেক্ট, তারপরে পঞ্চম অবজেক্ট, এভাবে করে করে একটা সিঙ্গেল ইটারেশন দিল অ্যারের উপরে, এবং প্রত্যেকটা অবজেক্টের ফোন নেম প্রপার্টিটা নিচে প্রিন্ট করে। ঠিক আছে, এখন আমরা তো প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এরকম কার্ড বানাইতে। আমরা কি চাচ্ছি, এরকম করে করে কার্ড বানাই। কার্ড বানানোর সিস্টেমটা এবার আমরা দেখবো। আপাতত কনসোল লকটা মুছে দিলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু কার্ডের ডিজাইন আমরা অলরেডি করা। এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, যে কোনো একটা কার্ডের ডিজাইন আপনি কি করেন, একটু খেয়াল করেন যে কি করা করা হয়েছে। প্রত্যেকটা কার্ড আসলে একটা বড় ডিভ, তার মধ্যে কার্ডের ইমেজ ধরার জন্য একটা ডিভ আছে, একটা H3 বা একটা ইয়ে আছে আপনার, যেটার মধ্যে একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে। তারপরে কার্ডের প্রাইসটা দেখানোর জন্য একটা ডিভ আছে। তারপর কার্ডটার শো ডিটেলস নামে একটা বাটন আছে, সেটা দেখানোর জন্য একটা ডিভ আছে, এবং ওভারঅল এই পুরাটা হচ্ছে একটা div। আমাদের স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে, দেখেন যে এইটা হচ্ছে আমাদের একটা কার্ড, একটা সিঙ্গেল কার্ড, রাইট? এই কার্ডের ভিতরে যে ডাটা গুলা দেওয়া দরকার, ঠিক আছে? হুম, এই কার্ডের ভিতরে যে ডাটাগুলো, যেমন ধরেন আমাদের ইমেজের যে এসআরসিটা দরকার, ঠিক আছে সেইটা। তারপরে হচ্ছে, যেমন ধরেন যে এখানে কার্ডের টাইটেলে যে নেমটা, কার্ডের টাইটেলে যে নেমটা দেওয়া দরকার সেইটা, এই জিনিসগুলো আমরা আমাদের সার্ভার থেকে আসা ডাটা দিয়ে রিপ্লেস করে দিই। ঠিক আছে, তাইলে কি হবে, এই কার্ডটা একটা ইউনিক ফোনের কার্ড হবে। এবং কন্টিনিউয়াস যদি একই একই ফাংশন আমরা ঠিক যেরকম আমরা কনসোল লকটা করছিলাম কি 40টা ফোনের উপর অ্যাপ্লাই করে দিয়েছিলাম, মানে 40টা ফোন কনসোল লক হয়েছে, এখানে আমরা করবো কি 40টা ফোনের উপরে কার্ডটা বসাই দিব, যে তোমরা এই কার্ডটা বারবার শো করো, এবং কার্ডের ভিতরের ডাটাগুলো এক একটা ফোনের ডিটেলস থেকে, যেটা তুমি সার্ভার থেকে ডিটেলসটা পাইছো সেটা দিয়ে রিপ্লেস করবে। আচ্ছা, এবার আমি করি প্রসেসটা, তাহলে বুঝতে পারবো। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কালারটা একটু চেঞ্জ করি। যে এই যে ডিফটা আছে, হুম,
এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিপটা আছে, হুম, এখান থেকে এই পর্যন্ত যে ডিপটা আছে, এই ডিপটা আমরা প্রথমে ক্রিয়েট করি। এই যে পুরা ডিপটা আমরা প্রথমে ক্রিয়েট করি এবং তার ভিতরে ডাইনামিক্যালি এই জিনিসগুলা বারবার বারবার করে বসাই দিতে থাকি। ঠিক আছে? এবং এই জিনিসটা করার জন্য একটা স্পেসিফিক সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি আপনাদের দেখাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে বুঝে বুঝে করবেন, কারণ করতে গেলে অনেক সময় ভুল হয়, ভুল হলে আবার ঠিক করা যাবে, সমস্যা নেই। তো আমরা এভাবেই জিনিসটা আস্তে আস্তে প্র্যাকটিস করব যে কিভাবে এটা আমি একটু সেভ পরে আবার খুঁজে পাবো না। সো এভাবে আমরা জিনিস এটা আমি একটু করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটা আসলে কি করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের এই কার্ডটা বানাইতে হবে। সো একটা নতুন এলিমেন্ট বানানোর নিয়ম হচ্ছে, কারণ আমরা নতুন যে এলিমেন্টটা বানাবো সেটার নাম দিলাম প্রোডাক্ট, এবং আলটিমেটলি প্রোডাক্ট কার্ড কিন্তু একটা ডিভ, রাইট? আলটিমেটলি প্রোডাক্ট কার্ড একটা ডিভ যার ক্লাস নেম হচ্ছে, যেটার ক্লাসের নাম হচ্ছে কার্ড। সো প্রোডাক্ট কার্ড আমরা দিলাম ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট, এই যে ক্রিয়েট এলিমেন্ট, এবং এটার মধ্যে আমরা লিখে দিব যে আমি কি টাইপের এলিমেন্ট বানাতে যাচ্ছি, আমি ডিফ টাইপের একটা এলিমেন্ট বানাতে যাচ্ছি। ঠিক আছে, তাইলে একটা ডিফ তৈরি হয়ে যাবে। নাম্বার টু, এই ডিফটার মানে এই যে ডিফটা, এই ডিফটা আমি তৈরি করলাম, এবং এই ডিফটা ক্লাস নেমটা কি ছিল, কার্ড। এই সেম ক্লাস নেমটা আমাকে বসাইতে হবে, যে প্রোডাক্ট কার্ড ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, তার মধ্যে আমি কি করব, কার্ড নামে একটা ক্লাস লিস্ট অ্যাড করব। কার্ড নামে আমরা একটা ক্লাস লিস্ট অ্যাড করি। তো এখন আপাতত একটা কাজ করি, না এখন এখন বোঝা যাবে না নাহলে। ঠিক আছে, এখন আসলে বোঝা যাবে না আমি যদি ইয়ে করি। বোঝা যাবে কিনা, আচ্ছা একটু একটু শো করে দেখি কি অবস্থা হয়। প্রোডাক্ট কার্ডটা একটু আমরা শো করে দেখি। একটু কনসোলে যাই, ধরেন আইফোন বা এরকম কিছু একটা লিখে সার্চ দিলাম। তো এখন একটা মজার জিনিস দেখবেন, যে আমার এখানে 15টা, এগেইন একই কথা বারবার বলতেছি, 15টা অবজেক্টের একটা অ্যারে আসছে, এবং দেখেন প্রত্যেকটার জন্য একটা করে ডিভ তৈরি হচ্ছে, যেটা ক্লাস নেম হচ্ছে। আমি এই যে 2 লাইন 3 লাইন কোড লিখলাম, যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট একটা করে ডিভ বানাও, এবং ডিভের মধ্যে ক্লাস লিস্টে কার্ড নামে একটা ক্লাস অ্যাড করো। এটার কারণে কি হয়েছে, এরকম করে 15টা এলিমেন্ট তৈরি হয়েছে, ডিভ ক্লাস কার্ড, ডিভ ক্লাস কার্ড, ডিভ ক্লাস কার্ড। খেয়াল করে দেখেন তো, আপনার যে কোনো একটা কার্ডের মধ্যে ঠিক মানে স্টার্টিংটা এইভাবেই কিনা, ধরেন এই দূর অফ করে। ঠিক আছে, এগুলো 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 অফ করি আমরা, এগুলো ছোট করি। আলটিমেটলি প্রত্যেকটা কার্ডই কিন্তু ডিভ ক্লাস কার্ড। ঠিক আছে, ডিভ ক্লাস কার্ড, দেখতে পাচ্ছেন? এটা একটা ডিভ যেটা ক্লাস ইকুয়াল টু। দেখেন কার্ডের ডিজাইনটা কিন্তু অলরেডি স্টাইলস এর মধ্যে করা। কার্ডে কি হবে, কার্ডের বর্ডার কতটুকু হবে, কার্ডের ভিতরে ইমেজ, কার্ডের ভিতরে ইমেজে হভার করলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি স্টাইল করে রাখছি। আমি যদি জাস্ট মেনশন করে দিই এটা এই ক্লাসে, তাহলে অটোমেটিক্যালি সেই স্টাইলটা পেয়ে যাবে, অটোমেটিক্যালি সেই স্টাইলটা পেয়ে যাবে। এবার আরেকটু অ্যাডভান্স হই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। প্রোডাক্ট কার্ড ডট ইনার এইচটিএমএল নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটার মধ্যে আমরা বেসিক্যালি স্ট্রিং আকারে, ঠিক আছে, এই এই যে ইনার এইচটিএমএল যে প্রপার্টিটা আছে, এটার মধ্যে আমি যেই মানে যে কোনো এইচটিএমএল ফরম্যাট এখানে বসাই দিতে পারি, যে কোনো এইচটিএমএল ফরম্যাট আমরা এটার মধ্যে বসাই দিতে পারি। আমরা যেটা করব, আমরা যেহেতু একটু আগে টেমপ্লেট স্ট্রিং বা টেমপ্লেট লিটারাল শিখছি, আমরা একটা টেমপ্লেট স্ট্রিং এখানে দিব। দেওয়ার পর দেখেন আমি একটু এন্টার চাপলাম এবং ভিতরে একটু স্পেস নিলাম। স্পেস নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে কোনো একটা কার্ডের ইন্টারনাল যে ডিজাইন, ধরেন এই কার্ডটা আছে, আচ্ছা ধরেন সেকেন্ড একই তো কার্ড, ভিতরে তো সবই, এই কার্ডের ইমেজ কপি করলাম,
H3টা কপি করলাম, P প্যারাগ্রাফটা কপি করলাম, কার্ডের যে প্রাইসের যে হোল্ডার, যে স্প্যান কার্ড প্রাইসের যে হোল্ডার ইয়াটা ছিল, ডিফটা ছিল সেটা কপি করলাম। তারপরে এখানে শো ডিটেলস নামে যেই বাটনটা, যে ডিফটা ছিল, এই পুরা জিনিসটা আমি ধরলাম, ধরে কন্ট্রোল C দিয়ে কপি করলাম এবং এইটার ভিতরে পেস্ট করে দিলাম। দেখেন জাভাস্ক্রিপ্টে স্ট্রিং কিন্তু হয়ে গেছে, কিন্তু স্ট্রিং এর মধ্যে ভিতরে ভিতরে ডাটা কিন্তু চেঞ্জ করা যায় না। কিন্তু এটা যেহেতু টেমপ্লেট স্ট্রিং, ঠিক আছে, এটা যেহেতু টেমপ্লেট লিটারেল, তার ভিতরে ভিতরে ডাটা চেঞ্জ করা যায়। কিভাবে ডাটা চেঞ্জ করা যায়? ডলার চিহ্ন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে। আমরা একটা কাজ করি, সেটা হলো এই যে এখানে এসআরসিটা আছে, ইমেজ, প্রত্যেকটা ইমেজের যে এসআরসিটা আছে, এই এসআরসিটার মধ্যে আমরা আমাদের রিয়েল ইমেজের ইয়েটা দিয়ে দিই। এই যে এখানে যে স্ট্রিংটা আছে এটা কিন্তু মানে একটা কনস্ট্যান্টের মতো, একটা স্ট্যাটিক স্ট্যাটিক স্ট্যাটিকের জায়গায় আমরা একটা ডাইনামিক একটা ভেরিয়েবল অ্যাপ্লাই করে দেই। যেমন এটার নাম হবে হচ্ছে, ধরেন কথা কথা ফোন ডট, আমাদের একটু দেখতে হবে যে প্রপার্টিটার নাম কিভাবে আসছে। এখানে কিন্তু প্রপার্টিটার নাম এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবেই দিতে হবে। যেমন এখানে দিয়েছে ইমেজ, আপনি দিলেন পিকচার, তাহলে কিন্তু হবে না। এইখানে ইমেজের বানান যদি আই বড় হাতের থাকে, সেই আই বড় হাতেরই দিতে হবে, নাহলে কিন্তু ওরা প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারবে না। তো আমাদের এখানে ইমেজটা দেখতেছি ছোট হাতের ইমেজ হিসাবে লেখা, তো আমরা ইমেজ এই কথাটা লিখে দিই, ঠিক আছে। এবং এই জায়গায় আমরা অল্টারনেট হিসাবে ফোন ইমেজ, আইফোন না লিখে এখন ফোন ইমেজ লিখে এক। তারপর দেখেন কার্ডের টাইটেলে iPhone 13 Pro Max, এটা একেবারে স্ট্যাটিক ভাবে লেখা। সেই জায়গায় আমি ডাইনামিক্যালি লিখবো যে না, এটা ভ্যারিয়েবল হবে। সেটা কি হবে? এই যে একটা একটা করে ফোন, এই প্রত্যেকটা ফোনের মধ্যে দেখবেন যে একটা ব্র্যান্ড নামে প্রপার্টি আছে। হুম, একটা ব্র্যান্ড নামে একটা প্রপার্টি আছে। না সরি, ব্র্যান্ড না, ফোন নেম নামে একটা প্রপার্টি আছে। তাহলে এই ফোন নেম প্রপার্টিটা আমরা বসাই দিই। এটা একটু আগে আমরা ব্যবহার করছি, ফোন নেম প্রপার্টিটা বসাই দিই। আচ্ছা, তার মধ্যে এরপরে আরো দেখি আরো কি কি প্রপার্টি আছে। যেমন আহ যেমন এখানে ডেসক্রিপশন নাই, ফোনের ডেসক্রিপশন বা ডিটেলস গুলো এখানে এখনো দেয় নাই। আচ্ছা, নাও থাকতে পারে, সমস্যা নাই। সেটা হলো স্লাগ নামে একটা জিনিস আছে, ইমেজ নামে একটা জিনিস আছে, ব্র্যান্ড নামে। আচ্ছা, আপাতত এই দুটাই আসে কিনা দেখি। অর্থাৎ ফোনের ছবিটা চেঞ্জ হয় কিনা এবং ফোনের নামটা চেঞ্জ হয় কিনা। ধরেন আর বাদ বাকি গুলো সেম, সবারই দাম 999 বা ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো কোনো চেঞ্জ নাই। তো এবার আমরা জিনিসটা একটু সেভ করবো। হুম, সেভ করার পর আমি যদি এখন এই প্রোডাক্ট কার্ডটা আরেকবার একটু ইয়া করি, লাইক আরেকবার একটু কনসোল লক করি, যে প্রোডাক্ট কার্ডটা কি অবস্থায় আছে একটু দেখে আসি। যেমন একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে ডিপ ডিপ ডিপ। এবার যদি আমি আইফোন লিখে সার্চ দিই, তখন দেখবেন যে আগের মতো ডিপ ডিপ আসছে, কিন্তু এবার কিন্তু ডিপ নর্মাল। এবার ডিপের মধ্যে কার্ড ইমেজ আসছে, ইমেজের মধ্যে এসআরসির মধ্যে একটা ইমেজ বসছে। তারপর কার্ড টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে, iPhone 13 mini নামে। এখানে ভিতরে যে কোনো একটা কার্ড দেখেন, যে এই মানে এই কার্ডটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে যেরকম সবই ছিল একরকম, আইফোন 11, এখন কোনোটা আইফোন এক্সএস হয়েছে, কোনোটা iPhone XR হয়েছে। মানে ডাইনামিক্যালি কিন্তু এই গুলা পরিবর্তন হয়ে গেছে। এইবার আমি আপনাদের একটু ডেসক্রিপশনে নিয়ে যাই। তো খেয়াল করে দেখেন যে আমরা যখন ডমের ম্যানিপুলেশনটা দেখতেছি, তো আমাদের কার্ড কন্টেইনারটার মধ্যে কিছু কার্ড আছে। এই কার্ডগুলা, এই প্রথমে আমি কন্টেইনারটাকে ক্যাচ করে নিয়ে আসলাম, ঠিক আছে। এই কন্টেইনারটাকে ক্যাচ করে নিয়ে আসলাম এবং একটা নতুন কার্ড বানাইলাম এখানে, ইনার এইচটিএমএল ব্যবহার করে, ঠিক আছে। ওই ক্রিয়েট এ নিউ এলিমেন্ট, একটু লিখে দেই, ইউজিং ইনার এইচটিএমএল প্রপার্টি। তো আমরা ইনার এইচটিএমএল প্রপার্টি ব্যবহার করে একটা নতুন কার্ড বানাই। তো কার্ডটা তো বানাইলেই হবে না, এটা তো এই 1 2 3 এটার পরে লাস্টে বসায় দিতে হবে। লাস্টে বসায় দেওয়ার যে সিস্টেমটা, সেটার নাম হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড।
সেটার নাম কি? অ্যাপেন্ড চাইল্ড। দেখেন এখানে লেখা আছে এক্সিস্টিং চিলড্রেন কার্ডস, মানে ধরেন এই কার্ডগুলো আগে থেকেই ছিল, এটার লাস্টে গিয়ে আপনার এই কার্ডটা অ্যাড, এটার লাস্টে গিয়ে আপনার এই কার্ডটা অ্যাড। তো চলেন আমরা এই কাজটাই করি। সেটা হচ্ছে এই যে আমার কন্টেইনার, আমার এই যে কার্ড কন্টেইনার যেটা ছিল, এটাকে একদম শুরুতে নেওয়া হয়েছিল কিন্তু ব্যবহার করা হয় নাই, এটাই ঠিক আমি এক্স্যাক্টলি আমি এখানেই এটা ব্যবহার করব। কনসোল লক আপাতত দরকার নাই। যে কার্ড কন্টেইনার তোমার লাস্ট অ্যাপেন্ড চাইল্ড হিসেবে তুমি এই প্রোডাক্ট কার্ডটাকে বসাবে। ঠিক আছে, কার্ড কন্টেইনার তোমার একদম লাস্টে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে এই প্রোডাক্ট কার্ডটা বসাবে। তার মানে কি, একটু আবার ছবিতে আসি। যে দেখেন আমার এখনকার যে সিচুয়েশন, 1 2 3 4 5 6 ছটা কার্ড আগেই ছিল। এখন আমি আইফোন লিখে সার্চ দিলাম, এক মানে 15টা নতুন কার্ড আসবে। প্রত্যেকটা স্টেপে এই নতুন কার্ডগুলা কি হচ্ছে, লাস্টে দিয়ে যোগ হচ্ছে, লাস্টে দিয়ে যোগ হচ্ছে। তাহলে এখানে একটা কার্ড আসলো, তারপরে এখানে একটা আসবে, তারপরে এখানে একটা আসবে, নেক্সট স্টেপে এখানে একটা যাবে। তো এইভাবে একটা একটা করে কার্ড অ্যাপেন্ড হবে, দ্য নিউ অ্যাপেন্ডেড কার্ডস। ঠিক আছে, নতুন নতুন কার্ড এখানে একটা একটা করে বসতে থাকবে। বসে কিনা দেখি চলেন। এখানে যদি আমি এখন আইফোন লিখে সার্চ দিই, টিপ দিলাম, এই যে দেখেন, এটা আরো ভালো বোঝা যাবে আমি যদি লাস্টের কার্ডটা ছবিটা একটু চেঞ্জ করি। ধরেন এখানে তো আগের থেকেই অনেকগুলো কার্ড দেওয়া, এর জন্য বোঝা যাচ্ছে না। ধরেন একদম লাস্টের কার্ডটা আমি একটা ডিফারেন্ট ছবি দেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে দেখেন, আমি যদি লাস্টে একটা ইমেজ, অন্য ইমেজ দিই, ধরেন কভার ইমেজ আমাদের আরেকটা ইমেজ ছিল। আমি আবার একটু পেজটা রিফ্রেশ দিই যাতে চলে যায়। ধরেন এটা আমাদের লাস্ট ইমেজ ছিল, 1 2 3 4 5 6, 6 নাম্বার ইমেজটার পর থেকে আমার নতুন ইমেজগুলো আসবে। আমি যদি এবার অপো লিখে সার্চ দেই, অপো লিখে সার্চ দেই, দেখবেন যে কি হচ্ছে, 1 2 3 4 5 6, এবং আস্তে আস্তে অপর নতুন নতুন ইমেজ আসা শুরু হচ্ছে। এই ইমেজগুলো কোত্থেকে আসতেছে? সার্ভার থেকে আসতেছে। বুঝতে পারলেন একটা বিষয়, যে আপনার আপনি কিন্তু এখন অ্যাপ্লিকেশন থেকে আপনার ইউআই তে সার্ভার দিয়ে ডাটা দেখাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে বেশ মজার জিনিস এবং ইন্টারেস্টিং জিনিস। যখন এই আমার এত পেঁচাল শোনার পর যখন জিনিসটা আসবে তখন আপনি খুবই মজা পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন। ধরেন এই অপো আসলো, তারপরে আবার আমি স্যামসাং লিখে সার্চ দিলাম, আবার সার্চ দিলাম, তখন দেখবেন কি যে আগে প্রথমে আমার ওই যে ডামি ডামি ডাটাগুলা, ডামি যে কার্ডগুলা ছিল সেগুলো আসলো। তারপরে এই অপর 40টা ডাটা আসলো। স্যামসাং গিয়ে যোগ হয়েছে কি, এরও এই 40টা ডাটার পরে এইখান থেকে এই যে দেখেন বুঝাই যায়, আমরাও তো অপো ফোন চিনি। স্যামসাং শুরু হয়েছে হচ্ছে এই 40টার পর থেকে। এইটা তো হওয়ার কথা না। এইটা তো হওয়ার কথা না। হওয়ার কথা কি, আমি যেটা লিখে সার্চ দিব সেটা আসবে, কিন্তু এখন যেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং চিলড্রেন তার নিচে গিয়ে অ্যাড হতেছে। তাহলে ধরেন এইটা তো আমার দামি ডাটা গুলো ছিল, তারপরে অপো ফোন গুলো এসে হাজির হলো। তারপরে আমি যখন আবার স্যামসাং লিখে সার্চ দিলাম তখন ধরেন স্যামসাং গুলো এখানে আসা শুরু হলো। ঠিক আছে, স্যামসাং গুলো এইখানে একটা একটা করে আসা শুরু করলো। তো এমন তো হওয়ার কথা না। হওয়ার কথা হচ্ছে আমি যেটা সার্চ দিব বাকি সব মুছে যাবে, আমার ডাটা গুলো আসবে। এটা করার জন্য আমরা যেটা করব, একটু জাস্ট একটা লাইন কোড অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে যখনই কার্ড কন্টেনারটা আমি নিলাম, একদম শুরুতেই আমি কার্ড কন্টেনারটা একটু মুছে দিই। মুছে দেওয়ার কোড হচ্ছে এটার ইনার এইচটিএমএলটা আমরা নান করে দিই। একটা এমটি স্ট্রিং দিলে ইনার এইচটিএমএলটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে হচ্ছে ডাটা আসবে, কার্ড কন্টেনারটা ধরবে, কার্ড কন্টেনারের ভিতরে যা ছিল সব ডিলিট করে দিবে। তারপরে একটা একটা করে ফোন সে ইটারেট করবে ফর ইচ ফাংশন দিয়ে। প্রতিটা ফোনের জন্য সে একটা করে প্রোডাক্ট কার্ড তৈরি করবে, এবং প্রতিটা প্রোডাক্ট কার্ডের ভিতরে এই ইনার এইচটিএমএলটা থাকবে, যেটার মধ্যে ফোনের ইমেজ এবং ফোনের নামটা আমরা ডাইনামিক্যালি পাবো। এবং একদম শেষে একটার পর একটা অ্যাপেন্ড চাইল্ড হিসেবে আমাদের কার্ড কন্টেনারের মধ্যে ঢুকে দিই। এইবার দেখি আমাদের অ্যাপ্লিকেশনের কি অবস্থা। একটু ইয়া দিই, রিফ্রেশ দিই। প্রথমে স্ট্যাটিক কতগুলো ডেটা আছে, এখন যদি আমি স্যামসাং লিখে সার্চ দিই এবং দেখি
আমাদের স্ট্যাটিক ডেটাগুলো চলে গেছে। স্যামসাংই দেখা যাচ্ছে কিন্তু। এখন যদি আমি আবার আইফোন লিখে সার্চ দিই, ধরেন একটু খেয়াল করেন, আইফোন এরকম লিখে যদি আমরা এখন সার্চ দিই, দেখবেন স্যামসাং গুলো চলে গেছে, আইফোন গুলো আসা শুরু হয়েছে। ঠিক আছে, সবগুলো আইফোন দেখেন। তো এইটাই কিন্তু দেখেন আপনার কিন্তু একটা ফুল স্ট্যাক প্রজেক্ট দাঁড়ায় গেল। ঠিক আছে, আপনি একটা এপিআই, আমরা এপিআই তৈরি করি না, এপিআই তৈরি আমি সামনে দেখাবো, কিন্তু এপিআই থেকে ডাটা নিলাম, ডাটাগুলা থেকে আমি নিজে নিজে আমার ইউ এর মধ্যে একটার পর একটা ডাটা শো করতেছি। তো এটাতে কিন্তু আহ, সত্যি কথা বলতে একটা বিশাল কাজ, বিশাল একটা অ্যাচিভমেন্ট। যদি এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আসেন, তাহলে খুবই মজা পাবেন যে জিনিসটা কিভাবে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এবং দেখেন যে আমরা যে ডিজাইন গুলা করছি, এইখানে যে কার্ড ডেসক্রিপশন, তারপর কার্ড টাইটেল, কার্ড প্রাইস, এই ক্লাসগুলোর ডিজাইন কিন্তু আমরা অলরেডি স্টাইলস ডট সিএসএস এ করে আসছি। ঠিক আছে, আমাদের ডামি ডাটার উপরে করে আসছি। এখন ওই ডামি ডাটাটা ইউজ করে আমাদের অ্যাকচুয়াল ডাটার উপরে আমরা ইনার এইচটিএমএল এর মধ্যে এই অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডাটার উপরে আমরা জিনিসটা চালাই দিই। আর অ্যাকচুয়াল ডাটাটা ভেরিয়েবল করলাম হচ্ছে টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে, এই টেমপ্লেট স্ট্রিং এর কারণে। ঠিক আছে, তো এটা একটা বেশ মজার জিনিস। আশা করি আরো জিনিস আমি দেখাবো সামনে, বাট মোটামুটি প্রজেক্ট এই পর্যন্তই দেখানো ছিল। এখানে আরো কিছু এক্সট্রা ফিচার আছে, যেমন একটু আমি যদি দেখাই, যে এখানে যদি আমি অপো বা এরকম কিছু লিখে সার্চ দিই, তখন লোডিং এর একটা অ্যানিমেশন আসে। এগুলো অপশনাল, বাট মেইনলি হচ্ছে ডাটাটা নিয়ে আসা। তারপরে এখানে শো অল রেজাল্টস দেখানো। তো এগুলা অপশনাল ভিডিও হিসাবে এটার পরে আমি দিতে থাকবো, বাট এই পর্যন্ত অবশ্যই আপনাদের আগে করতে হবে। আর হোমওয়ার্ক হিসাবে আমি হচ্ছে লাস্ট এই ফুটারের পার্টটুকু রেখে দিচ্ছি আপনাদের জন্য। যেমন এখানে একটু স্পেস রাখা, এখানে ফন্টটা একটু বড়, এখানে ফন্টটা একটু ছোট, এখানে ফন্টের কালারটা একটু ডিফারেন্ট। এখানে আপনারা এই যে ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামে যে কোনো জায়গা থেকে 3টা ছবি নিয়ে আসবেন, এগুলো হাইট উইডথ ছোট করবেন, এগুলোর মধ্যে ফ্লেক্স অ্যাপ্লাই করবেন। তারপরে বাটনটা তো আগেই আমরা বানায় রাখছি, জাস্ট ওই সেম ক্লাসটা অ্যাপ্লাই করে দিবেন। এখানে একটু ফ্লেক্স অ্যাপ্লাই করলেন। ঠিক আছে, এটা 4টা কার্ডের মতো বানাইলেন, এটা আসলে অদৃশ্য কার্ড, বর্ডার তো নাই, কিন্তু এটা কিন্তু আসলে 4টা কার্ড, ঠিক যেরকম এখানে হলো 3টা কার্ড বসানো। আপনার গ্রিড টেমপ্লেট দিয়ে এরকম রিপিট ফর ওয়ান ফ্র্যাকশন করে করে দিলেন। আপনাদের মোরলেস হোমওয়ার্ক আমি বলেই দিছি, পুরাটাই বলে দিছি, কোডই বলে দিছি। তো এই হোমওয়ার্ক পার্টটুকু করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসের আগে। আমি দেখবো সবারই হোমওয়ার্ক দেখবো, এবং সবার কাছেই আমি আশা করতেছি যে এই কোডটুকু অ্যাটলিস্ট কপি করে হলেও আপনারা নিয়ে আসবেন। তো আমি আরো কয়েকটা ভিডিও হয়তো বানাবো সামনে, কারণ এখানে যেমন লোডিংটা আমার অ্যাকচুয়ালি বোঝানোর ইচ্ছা আছে, লোডিং জিনিসটা কি। তো দেখা এই পার্টটুকু আমরা এখানে একটু স্টপ করি, হ্যাঁ। তো আশা করি ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতেও, প্রথমত বুঝতে কষ্ট হবে, আর সেকেন্ড হচ্ছে যে আপনাদের প্রজেক্ট বানাইতে পারবেন। ঠিক আছে, কারণ আপনাদের অনেকেরই নলেজ এখন এই পর্যন্ত আসে নাই যে নিজে নিজে সবকিছু করতে পারবে, হেল্প লাগবে। তো হেল্প হিসাবে আমি একটা ফুল প্রজেক্ট আমি নিজে পুরোটা করে দেখাই। এটা এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা লাইভ ক্লাসে পসিবল না। লাইভ ক্লাসে 2 ঘন্টার মধ্যে অনেস্টলি এই প্রজেক্টটা আমার আমার পক্ষে বানানো সম্ভব না, আপনাদের প্রত্যেকটা স্টেপ বুঝায় বুঝায়। তো আমি নোটসও দিয়ে দিচ্ছি, এখানে নোটস আকারে সব আমি যত যা বুঝাইছি সবকিছু আছে, সবকিছুর বিবরণ দেওয়া আছে, আরো অনেক কিছু আছে। এগুলা প্রত্যেকটাই আমার নিজের বানানো। এগুলা আপনার প্র্যাকটিস করবেন, যেটা বুঝতে পারবেন না, হুম, যেটা বুঝতে পারবেন না সেটা নেটে সার্চ দিবেন, আর অবশ্যই নোট রাখবেন এই কোশ্চেন গুলো উত্তর আমি নেক্সট অ্যাভেলেবল যে ক্লাসটা আছে, সম্ভবত আমাদের 27 তারিখ পর্যন্ত মিড টার্ম, সো আমাদের 26 তারিখে ক্লাসটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা হয়তো ইনশাল্লাহ 3 তারিখে একটা ক্লাস পাবো। তো ওই ক্লাসে অবশ্যই এই জিনিসটা বলবেন। তার আগে আমি আপনাদের এপিআই এর একটা এরকমই সেম এপিআই বানানোর আরেকটা ইনস্ট্রাকশন ভিডিও বানানোর চেষ্টা করবো, এবং সেগুলা নিয়েই আমরা আসলে প্র্যাকটিস করবো। কারণ সত্যি কথা যেটা, সেটা হচ্ছে আপনাদের জুন মাস তো, জুলাই মাস, আগস্ট মাস, তো আমি একটা জিনিস দেখছিলাম, মোস্ট প্রবাবলি জুলাই মাসে 31 তারিখ লাস্ট ক্লাস, মানে লাস্ট আমি আপনাদের প্রজেক্ট দেখার সময় পাবো। সো এর আগেই আপনাদের ফুল স্ট্যাক প্রজেক্টের জন্য রেডি করে রাখতে হবে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করেন অবশ্যই আমার কোডটা ফলো করে করে কমপক্ষে 3 বার, 1 বার 2 বার 3 বার পুরা কোডটা করবেন, তাইলে আপনার হাতে আসবে।
আপনি বুঝতে পারবেন যে আমি কেন কোড করতেছি, কি জন্য করতেছি, কোন জিনিসটা কোন জায়গায় কেন করা হয়েছে। আরো কিছু ফলো আপ ভিডিও আসবে, লোডিং লোডিং অ্যানিমেশনটা আমি দেখাবো, লোডিং অ্যানিমেশনটা কিভাবে করছি। কারণ ওইটার মধ্যে একটা কনসেপ্ট আছে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের। সো এই কনসেপ্টটা একটু বোঝা দরকার আছে। আচ্ছা, এই ভিডিওটা আমি এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।